গাছে দুরকম ফুল? হ্যাঁ গো, একদম মিথ্যে বলছি না, বিশ্বাস করে দেখো, ঠকবে না। বুড়িমার চাহনিটা খুব অদ্ভুত। বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকা যায় না। ছোট ছোট চোখ আর তার চারপাশে কুঁচকে যাওয়া চামড়া, সব মিলিয়ে চাহনিটা কেমন যেন ক্রূর লাগছে। কে জানে, হয়তো ওর মনের ভুল। ওনার কথা খুব একটা বিশ্বাস করেনি রনিতা। মনে মনে ভাবে, সে যাই হোক, এক গাছে দুরকম ফুল না হোক, একরকম তো হবে, সেটা হলেই হলো। আর তাছাড়া বয়স্ক মানুষ, গাছটা কিনলে ওনারও লাভ হয় কিছু। সব গাছগুলো শেষ হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবেন। রনিতা বলে, ঠিক আছে বুড়িমা, তোমার গাছটা নিলাম। এবার গাছের দাম কত বলো? বুড়ির কাছে দাম মিটিয়ে গোলাপ গাছটা হাতে তুলে নিল রনিতা। তারপর বাড়ির দিকে এক পা এগোতেই পেছন থেকে বুড়িমা বলে উঠল, শুধু একটু ভালো করে যত্ন করো গাছটাকে, তা না হলে লাল গোলাপ ফুটবে না কিন্তু। আমি আমার বাগানের সব গাছকেই যত্ন করি। এ ঠিক সেরকম যত্ন নয় গো মা। সেরকম যত্ন নয় মানে? তাহলে আবার কিরকম যত্ন? নিয়ে যাও বাড়িতে, নিজেই বুঝে যাবে আস্তে আস্তে। কথাটা বলে আবার হাসতে থাকলো বুড়িমা। সেই হাসিটা কেমন যেন অন্যরকম, ঠিক স্বাভাবিক নয়। মুখের দুপাশে শুধু দুটি দাঁতই অবশিষ্ট আছে, তার জন্যই হয়তো হাসিটা ওরকম লাগলো। কেমন যেন গাটা শিরশির করে উঠল রনিতা। বুড়িমাকে আগে কখনো এই পাড়ায় দেখেনি। আজই প্রথম স্কুল থেকে ফেরার পথে বাড়ির গলির মুখেই টব সহ ফুল গাছ নিয়ে বসে থাকতে দেখল। ফুল গাছ বলতে শুধুই গোলাপ গাছ, তাও সামান্য কটা। বাগান করার খুব শখ রনিতার। বাড়ির পেছনের ছোট্ট জমিটায় নিজের হাতে লাগিয়েছে কত রকমের গাছ। বাড়ির এত কাছে গাছ বিক্রি করতে এসেছে দেখে রনিতাও লোভ সামলাতে পারল না। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে দাম মিটিয়ে রনিতা গাছটা নিয়ে চলে আসে। বাড়িতে এসে বাগানে গাছটা লাগিয়ে দিল রনিতা। কিছুদিন পর গাছে কুঁড়ি এলো, কুঁড়ি থেকে ফুলও ফুটল, মিষ্টি সাদা গোলাপ। দিন যেতে লাগলো। না, অমাবস্যা পূর্ণিমা কোনো তিথিতেই লাল গোলাপ ফোটেনি। তাতে অবশ্য রনিতার কোনো দুঃখ নেই। যাই হোক, এরপর কিছুদিনের জন্য রনিতাকে এক্সকারশনে যেতে হবে স্কুল থেকে ছাত্রীদের নিয়ে। রনিতার বাড়িতে 4টি প্রাণ: রনিতা, তার স্বামী মৃন্ময়, 10 বছরের ছেলে মৈনাক আর সর্বক্ষণের কাজের মেয়ে অনিতা। মৈনাকের ডাকনাম তাতান। রনিতার অনুপস্থিতিতে বাড়ির সব দায়িত্ব আর তাতানের যাবতীয় বায়না অনিতাই সামলায়। ওকে কেউই কাজের লোক ভাবে না, ও এ বাড়িরই একজন হয়ে গেছে। তাই সবাই ওদের দেখে বলে রনিতা আর অনিতা যেন একেবারে দুই বোন। রনিতা এক্সকারশনে গেলে বাগানের কাজও অনিতাই করে। এবার রনিতা 4 দিন পর ফিরবে, আর ফিরে ছেলেকে নিয়ে কয়েকদিন বাপের বাড়ি থেকে আসবে। ফলত বেশ অনেকগুলো দিনই অনিতাকে বাগানের দেখাশোনা করতে হবে। রনিতা বাড়ি থাকলে নিজেই সব করে, ওকে কিছু করতে দেয় না। শুধু প্রতিদিন বিকেলে গাছে জল দেওয়াটা অনিতার কাজ, কারণ রনিতার স্কুল থেকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। তাও রনিতার স্কুল ছুটি থাকলে বিকেলের সময়টাও ও বাগানেই কাটায়। এক্সকারশন আর বাবা মায়ের কাছে থাকা মিলিয়ে 12 ছুটি কাটিয়ে যেদিন রনিতা ফিরল, তারপর দিনই ওর জন্য সারপ্রাইজ অপেক্ষা করছিল। অনেকদিন পর ভোরবেলা তার প্রিয় বাগানে গিয়ে দেখল ওই গোলাপ গাছটায় একটা টকটকে লাল গোলাপ ফুটেছে। কি সুন্দর দেখতে লাগছে। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ফুলটার দিকে। তারপর
ছুটে ঘরে এসে বাংলা ক্যালেন্ডার উল্টে দেখল, সত্যি তো, কাল তো অমাবস্যা ছিল। অনিতাকে নিয়ে গিয়ে দেখাতে ও খুব অবাক হয়ে গেল। কাল বিকেলেও তো আমি গাছে জল দিয়েছি বৌদি, তখন তো ফুল ছিল না, আর কোনো লাল কুঁড়িও ছিল না, থাকলে তো ঠিক চোখে পড়তো। রনিতা বুঝলো এই ফুল তার মানে অমাবস্যার রাতেই ফোটে। অদ্ভুত তো, কিন্তু গাছটা এনেছে তো মাস দুয়েকের বেশি হয়ে গেল। হিসেব মতো 3টে অমাবস্যা পেরিয়েছে। কই, আগের 2টো অমাবস্যায় তো লাল ফুল ফোটেনি। আচ্ছা, বুড়িমা বলেছিল গাছটাকে ভালো করে যত্ন না করলে লাল গোলাপ ফুটবে না। ও কি তাহলে ভালো করে যত্ন করতে পারেনি এতদিন? এই কদিন ওর অনুপস্থিতিতে অনিতা পেরেছে সেটা। সেই বুড়িমার কথা মতো অন্য রকম যত্ন। কিন্তু কি রকম? অনিতা রান্নাঘরে চলে গিয়েছিল। অনিতাকে পরে এ ব্যাপারে জিজ্ঞেস করতে হবে। সকালবেলা এসব হাবিজাবি জিনিস নিয়ে ভাবতে বসলে স্কুলের রেজিস্ট্রারে লাল কালির দাগ পড়বে নিশ্চিত। মাথা থেকে আপাতত এসব বার করে তাড়াতাড়িও উঠে স্নানে গেল। এরপর নানান কাজে রনিতা ফুলের কথা অনিতাকে জিজ্ঞেস করতে ভুলে গেল। প্রকৃতির নিয়ম মেনে লাল গোলাপটা ঝরে গেছে, আবার সাদা গোলাপ ফুটছে নিয়মিত। পরের মাসে আবার এক ভোরবেলায় রনিতা সেই লাল গোলাপ আবিষ্কার করে। ক্যালেন্ডার দেখে নিশ্চিত হয় এবারও অমাবস্যাতেই লাল গোলাপ ফুটেছে। আশ্চর্য হলেও বেশ মজা লাগে ওর। এমন একটা অদ্ভুত গাছের মালকিন বলে কথা। একই গাছে দুরকম রঙের ফুল খুব একটা আশ্চর্যের না হলেও তিথি মেনে রং বদলানোটা অবাক হওয়ারই কথা। সেদিন ডিনার টেবিলে খাবার সার্ভ করার সময় হঠাৎ অনিতা বলে উঠল, বৌদি, বলছি এবার থেকে তোমার স্কুল ছুটি থাকলেও বিকেলে আমি বাগানের গাছে জল দিয়ে দেব। কেন রে? গাছগুলোকে খুব ভালোবেসে ফেলেছিস তাই না? গাছকে ভালোবাসতেই হয়। আগে তো কতবার বলেছি তোকে। সব গাছ নয়, ওই তোমার আনা নতুন গোলাপ গাছটাকে, ওই গাছটাকে খুব ভালোবাসি। তাই? কেন? ওটাতে দুরকম ফুল ফোটে বলে? না গো, শুধু তা নয়, অন্য কারণও আছে। কি কারণ আবার? জানো বৌদি, গোলাপ গাছটা না কোনো সাধারণ গাছ নয়। সাধারণ নয় মানে কিরকম? আসলে আসলে ও কোনো গাছই নয়, ও একটা বাচ্চা ছেলে। রোজ আমাকে ওর কাছে ডাকে, আমার সাথে কত গল্প করে। ওর ডালে পাতায় হাত বুলিয়ে দিলে খুব খুশি হয়। আবার যেদিন আমি ওর কাছে যাই না, মানে এই তোমার ছুটির দিনগুলোয়, ও খুব দুঃখ পায়, কান্নাকাটি করে। ধুস, কি সব বলছিস তুই? এসব উল্টো পাল্টা বলতো। পাগল হয়ে গেছিস নাকি? গাছ কি করে বাচ্চা ছেলে হয় শুনি? জানতাম তোমরা বিশ্বাস করবে না, কিন্তু এমন হয় গো। আমাদের গ্রামের নিরুদিতা বাচ্চা ছেলে বা মেয়েকে জাদু বলে গাছ করে দিতে পারতো গো। কি সব বলছিস তুই এসব উল্টো পাল্টা? পাগল হয়ে গেছিস নাকি? গাছ কি করে বাচ্চা ছেলে হয় শুনি? আর কিছু বলল না অনিতা। মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। কিন্তু ওকে চুপ করিয়ে দিলেও একটা খটকা অনিতার মনে রয়ে গেল। বুড়িমা গাছটাকে দেওয়ার সময় বলেছিল গাছটাকে অন্যরকম যত্ন করতে হবে, আর সেটা নাকি আস্তে আস্তে নিজেই বুঝে যাবে। সেটাই কি অনিতা বুঝতে পেরেছে? কে ডাকে ওকে? সবটাই কি মনের ভুল? কে জানে।
এভাবেই দিন কাটছিল। ইদানিং অনিতার শরীরটা একটু খারাপ হয়েছে, একটুতেই হাঁপ ধরছে, আর দুদিনে এত মাথা যন্ত্রণা হয়েছে যে উঠতেই পারেনি। ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অনিতা তো প্রথম দিকে যেতেই চায়নি, বলেছিল এমনিই ঠিক হয়ে যাবে। এখন রনিতা আর মৃন্ময়ের ধমক খেয়ে ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছে। ডাক্তার জানালো অনিতার অ্যানিমিয়া দেখা দিয়েছে, ওষুধ আর খাওয়া দাওয়া ঠিক মতো করলে সেরে যাবে। কিন্তু যত দিন যেতে লাগলো তত অনিতার শরীর আরো খারাপ হতে লাগলো। মুখ চোখ ক্রমশ ফ্যাকাশে হয়ে যেতে লাগলো। শরীরে একেবারেই জোর পায় না আজকাল। ডাক্তার ওষুধ সব পাল্টেও কোনো লাভ হলো না। মেয়েটার বাবা মা অনেক বছর আগে মারা গেছে, মামা মামির কাছে থাকতো, তারাই কাজে পাঠিয়েছিল। তারপর তারাও আর খোঁজ নেয় না এখন। আর এখানে সকলের ভালোবাসায় থাকতে থাকতে ও নিজেও আর মামা বাড়িতে কখনো যেতে চায় না। এখন ওর শরীরের এই অবস্থায় রনিতারা খুব দুশ্চিন্তায় পড়ল। রনিতা এখন ওকে বাড়ির কোনো কাজ করতে দেয় না, বলেছে যতদিন না সুস্থ হচ্ছে ও নিজেই সবটা সামলে নেবে। তাও ওর শরীর সারছে না, উল্টে আরো খারাপ হচ্ছে। শেষ কয়েকদিন তো এমন অবস্থা হয়েছে যে দুপা হাঁটলেই মাথা ঘুরে পড়ে যাচ্ছে। ডাক্তারবাবু আজই এসে ওকে দেখে বলে গেছেন যে আর বাড়িতে রাখা যাবে না, এবার হসপিটালে ভর্তি করে রক্ত দিতে হবে। পরদিন সকালে তাতান ওর মার কাছে এসে বলল, জানো তো মাম্মাম, কাল অনেক রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল, আর আমি তখন কি দেখলাম জানো? অনিতা মাসি অত রাতে চুপি চুপি বাগানে যাচ্ছে। ধুর, কি দেখতে কি দেখেছিস ঘুমের মধ্যে? অনিতা তো দু পাও হাঁটতে পারছে না ঠিক করে, ও বাগান অবধি যাবে কি করে বলতো, তাও রাতের বেলা? নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। না মাম্মাম, আমি মোটেও স্বপ্ন দেখিনি, আমার তো ঘুম ভেঙে গিয়েছিল পুরো। আর আমি উঠে অনিতা মাসির পিছন পিছন গিয়ে দেখলাম তো মাসি বাগানের গেট খুলে নেমে গেল। আর শুধু কাল নয় তো, এর আগেও তো একদিন দেখেছিলাম। রনিতার মনে এবার একটা সন্দেহ হলো। ও গিয়ে অনিতাকে সরাসরি জিজ্ঞেস করল, সত্যি করে বলতো, তুই কি রাতের বেলা লুকিয়ে লুকিয়ে বাগানে যাস? কই না তো। মিথ্যে কথা বলিস না, তুই অনেক রাতে লুকিয়ে লুকিয়ে বাগানে যাস, তাতান দেখেছে। চুপ করে থাকে অনিতা। এবার রনিতা মোলায়েম স্বরে জিজ্ঞেস করে, অত রাতে কেন যাস বাগানে? বল না আমাকে, সব খুলে বল। আর তুই তো এখন খুব দুর্বল মা, এতটা হাঁটাহাঁটি করা ঠিক না, পড়ে গেলে কি হবে বলতো? আমাকে যে যেতেই হয় বৌদি, না হলে যে ওর কষ্ট হয়। কার কষ্ট হয়? ওই গোলাপ গাছটার? তুই এখনো সেই পাগলামি নিয়ে পড়ে আছিস। জানি তো তুমি বিশ্বাস করবে না, তাই কিছু বলি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, তুই সবটা বল আমাকে, আমি বিশ্বাস করব। এখন তো বিকেলে আমি বাগানে গাছে জল দিতে যাই না, তাই ওই গোলাপ গাছটার খুব মন খারাপ হয়। ও তো আমাকে খুব ভালোবাসে, তাই রোজ রাতে ও কাঁদে, আমাকে আমাকে কাছে ডাকে। আর আর জানো বৌদি, ওর ডাক শুনলেই আমার শরীরে কোথা থেকে যেন জোর চলে আসে। আমার এতটা যেতে কোনো কষ্টই হয় না। আমি গিয়ে ওর সাথে দুটো কথা বলে আসি। তুই কি বলছিস তুই জানিস? হ্যাঁ গো, সত্যি বলছি, বিশ্বাস করো, আমি একটুও বানিয়ে বলছি না। জানো, আমি ওর কাছে গেলে ও এত খুশি হয় যে আমাকে ওর ছোট ছোট হাত দিয়ে জড়িয়ে ধরে। হাত? ওই আর কি, ডাল দিয়ে জড়িয়ে ধরে, ওটাই তো ওর হাত। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমো এখন। তুমি বিশ্বাস করলে না তো? করেছি তো, করেছি, তুই ঘুমো। মিথ্যে প্রবোধ দিয়ে রনিতা ঘর থেকে বেরিয়ে আসে।
আর যাই হোক, এই বিজ্ঞানের যুগে এই ধরনের অলৌকিক কথা বিশ্বাস করা যায় না। তবে এটুকুও বুঝেছে এ বাড়িতে অনিতাকে রাখা ঠিক হবে না। আপাতত হসপিটালে ভর্তি করতে হবে, তারপর একটু সুস্থ হলে কদিন ওকে মায়ের কাছে রেখে আসবে। মানসিকভাবে ওর একটু বিশ্রাম দরকার, আর সেটা অবশ্যই এই বাগানের সংস্পর্শ থেকে দূরে। ওই গাছ গাছ করেই ওর কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছে। আজ 3 দিন হলো অনিতা হসপিটালে ভর্তি, তবে ডাক্তার বলেছে এখনও আগের থেকে অনেকটা ভালো আছে। এটাই স্বস্তির খবর। রাত তখন কটা ঠিক জানা নেই। ঘুমের মধ্যে রনিতা একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিল। বেশ অনেকক্ষণ ধরে টানা শব্দটা হয়ে যাচ্ছে। ক্লান্ত ছিল বলে ঘুমটা পুরোপুরি ভাঙতে বেশ কিছুটা সময় লাগলো। ঘুম ভাঙার পর চোখ খুলে চারিদিকে তাকিয়ে দেখল, কই এখন কোনো শব্দ নেই তো। তাহলে তাহলে নির্ঘাত স্বপ্ন দেখছিলাম, যা হচ্ছে কয়েকদিন ধরে। মনে মনে কথাগুলো ভেবে আবার চোখ বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ল। আর ঠিক তখনই আবার কানে এলো শব্দটা। মনে হচ্ছে কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। না, এ তো স্বপ্ন নয়, সত্যি সত্যি কেউ কাঁদছে। আর শব্দটা আসছে বাগানের দিক থেকে। বেশ কিছুক্ষণ শুয়ে শুয়ে কান্নার আওয়াজ শুনল রনিতা। না, আর শুয়ে থাকা যাবে না, উঠে গিয়ে ব্যাপারটা কি দেখতে হবে। কোনো ছোট বাচ্চা একটানা কেঁদেই চলেছে, কিন্তু এত রাতে বাগানের মধ্যে কে আসবে, আর কি করেই বা আসবে। পাশে তাকিয়ে দেখল তাতান আর মৃন্ময় দুজনেই অঘরে ঘুমোচ্ছে। একবার ভাবলো রনিতা মৃন্ময়কে ডাকবে কিনা, তারপর ঠিক করলো দরকার নেই, ও একাই বাগানে গিয়ে দেখবে। আগে কোনোদিন রনিতা এত রাতে বাগানে আসেনি। গোটা বাগান জুড়ে চাপচাপ অন্ধকার, কোথাও কিছু দেখা যায় না, এতটুকু আলোর ছিটে নেই। আজ চাঁদ ওঠেনি আকাশে। তবে কি আজ অমাবস্যা? কথাটা মনে হতেই শরীরের ভেতরে কেমন যেন একটা শিরশিরানি অনুভব করল রনিতা। বাগানে পা দেওয়ার আগে হাত বাড়িয়ে আলোটা জ্বালালো। কান্নার শব্দ এখনো আসছে, আর এখন সেটা অনেকটাই জোরালো। বাগানটা খুব বেশি বড় নয়, এখান থেকেই সবটা দেখা যায়। কোথাও কেউ নেই। শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে কয়েক পা এগোতেই লাইটটা কয়েকবার তপ করে নিভে গেল। আবার সেই চাপ চাপ অন্ধকার গ্রাস করলো গোটা বাগানটাকে। অমাবস্যাতেও এত ঘন অন্ধকার থাকে না, বোধহয় মেঘ করেছে। আকাশের দিকে চোখ তুলে একবার তাকালো রনিতা। ঠিকই ভেবেছে, তারাগুলো মুখ লুকিয়েছে মেঘের আড়ালে। চারিদিকটা কেমন যেন থমথমে হয়ে আছে। গাছের পাতাগুলো নড়ছে না, ঝিঝির ডাকও শোনা যায় না। গোটা প্রকৃতি যেন এক ভয়ঙ্কর ঘটনার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। যেন একটা প্রলয় ঘটে যাবে আজ রাতে।
সমস্ত নিস্তব্ধতা বিদীর্ণ করে একটানা করুণ সুরে সেই কান্নার শব্দ সমস্ত কিছুকে ওলট পালট করে দিচ্ছে। এই মুহূর্তে রনিতার মনে হচ্ছে সে আর ওই বাচ্চাটা ছাড়া গোটা পৃথিবীতে বোধহয় আর কেউ নেই, কিচ্ছু নেই। এবার একটু ভয় করতে শুরু করলো রনিতার। একবার ভাবলো ফিরে গিয়ে মৃন্ময়কে ডেকে নিয়ে আসে। পরক্ষণেই ভাবলো না, যা হবার হোক, ওকে এখনই দেখতে হবে কি ব্যাপার। কেমন একটা মোহের বশে শব্দটা লক্ষ্য করে এগোতে লাগলো। এখন রনিতা দাঁড়িয়ে আছে শব্দের উৎসের সামনে। অন্ধকারে চোখ সয়ে গেছে কিছুটা, আকাশে মেঘটাও বোধহয় একটু কেটেছে। আগের মতো ঘন ঘোর অন্ধকার ব্যাপারটা এখন নেই। সামনেই রয়েছে সেই গোলাপ গাছ। রনিতা হাঁটু মুড়ে গাছটার সামনে নিচু হয়ে বসল। হ্যাঁ, অনিতা একদম ঠিক বলেছিল, গাছটা মানুষের গলায় কাঁদছে, আর তার সাথে পাতাগুলো তিরতির করে কাঁপছে। এই কম্পন অবশ্যই হাওয়ার কারণে নয়, কারণ বাকি সব গাছের পাতাই স্থির। কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলে যেমন তার শরীরটা কেঁপে কেঁপে ওঠে, এই কম্পনও একদম সেই রকম। এও কি সম্ভব? ও কি স্বপ্ন দেখছে? কি মনে হতে রনিতা গাছটার পাতায় আস্তে আস্তে হাত বোলাতে লাগলো, আর সাথে সাথে কান্না থেমে গেল। কিন্তু এরপরেই ঘটল একটা ভয়ঙ্কর ঘটনা। গোলাপ গাছটা তার ডালগুলো মেলে দিয়ে রনিতার হাতটা আঁকড়ে ধরল, কাঁটাগুলো বিধিয়ে দিল ওর আঙুলে, তালুতে, কবজিতে। কিন্তু কি আশ্চর্য, ওর একটুও ব্যথা লাগছে না। কেমন যেন সম্মোহিতের মতো ও বসে রইল। ও বুঝতে পারছে ওর শরীর থেকে গাছটা চুষে নিচ্ছে রক্ত। বুভুক্ষুর মতো গত কয়েক দিনের ক্ষুধা তৃষ্ণা সব একসাথে মিটিয়ে নিচ্ছে। কিন্তু রনিতা বাধা দিতে পারছে না, হাত ছাড়িয়ে নিতেও পারছে না, বা বলা ভালো ছাড়িয়ে নিতে চাইছেও না। মোহগ্রস্ত হয়ে নির্বিকারের মতো দেখে যাচ্ছে সব। অবাক হতেও বোধহয় ভুলে গেছে এক মোহজাল রনিতাকে ঘিরে রেখেছে। কতক্ষণ এভাবে কেটেছে ও জানে না। একসময় গাছটা স্বাভাবিক অবস্থায় ফিরে গেল। সম্বিত ফিরল রনিতার। হাতটা এবার ব্যথায় টনটন করে উঠল। এই ভয়ঙ্কর অলৌকিক কথা মনে করে ভয়েতে আর হাতের যন্ত্রণায় ওখানেই লুটিয়ে পড়ল রনিতা। যখন ওর জ্ঞান ফিরল তখন ও নিজের ঘরের বিছানায় শুয়ে আছে। আস্তে আস্তে চোখ খুলে দেখল মাথার কাছে উদ্বিগ্ন মুখে বসে রয়েছে মৃন্ময় আর তাতান। ওর জ্ঞান ফিরেছে দেখে মৃন্ময় জিজ্ঞেস করল, কি ব্যাপার বলো তো, কি হয়েছিল? অত রাতে বাগানে কি করছিলে? তুমিও কি অনিতার মতো পাগল হয়ে গেলে নাকি? এক নিঃশ্বাসে অনেকগুলো প্রশ্ন একসাথে করল মৃন্ময়। আসলে ও যে খুব ঘাবড়ে গেছে সেটা বোঝা যায়। রনিতা কিছুক্ষণ চুপ করে রইল, কোনো উত্তর দিল না। কি বা উত্তর দেবে? ও যা বলবে তা তো মৃন্ময় কিছুতেই বিশ্বাস করবে না, উল্টে ওকে পাগল ভাববে। আর সেটাই তো স্বাভাবিক। ও নিজেও তো কালকের বিভীষিকাময় রাতের আগে অবধি অনিতাকে পাগল ভেবেছিল, বিশ্বাস করেনি ওর কথা। রনিতা শুধু অবাক হলো এটা ভেবে যে এক রাতের এই ভয়ঙ্কর অভিজ্ঞতায় ও যেভাবে ভেঙে পড়েছে, ভয় পেয়েছে, দিনের পর দিন সেই একই অভিজ্ঞতায় অনিতা একটুও ভয় পায়নি, স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। কারণ ও জানতো এমন কিছু হওয়া আশ্চর্যের নয়। যার থেকে অনিতা এসব শুনেছিল তার কাছে অনিতাকে যেতে হবে, সবটা জানতে হবে। ওকে চুপ করে থাকতে দেখে মৃন্ময় আবার জিজ্ঞেস করল, কি গো, তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে? কিছু বলছো না কেন? না না, আমি এখন একদম ঠিক আছি।
আসলে কাল রাতে ঘুম আসছিল না, আর খুব গরম লাগছিল বলে একটু বাগানে গিয়েছিলাম, আর হঠাৎই মাথাটাও ঘুরে গেল, তেমন কিছু নয়। মৃন্ময়ের মুখ দেখেই বুঝল এই মিথ্যেটা মোটেই ও বিশ্বাস করেনি। নেহাত ছেলে সামনে আছে বলে আর কথা বাড়ালো না। ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও, আজ আর কোনো কাজ করার দরকার নেই, আমি সব সামলে নেব। এমনিতেও অনিতা না থাকায় তোমার উপর চাপ পড়ছে, তুমি বরং একটু ঘুমিয়ে নাও। তাতান, চলো, মাকে এখন আর বিরক্ত করো না। তাতানও মাকে এই অবস্থায় দেখে ঘাবড়ে গেছে, তাই ও আর কোনো কথা না বলে বাবার সাথে চলে গেল। বিকেলে শরীরটা একটু ভালো হতে ও বাগানে গেল। গাছগুলোয় জল দিতে হবে। বাগানে যেতেই আগের রাতের ভয়াল অভিজ্ঞতা আবার মনে বাসা বাঁধল। আচ্ছা, মৃন্ময় কি ঠিকই বলল? ও কি সত্যি পাগল হয়ে যাচ্ছে? অনিতার মতোই কি ওরও একই মানসিক সমস্যা দেখা দিচ্ছে? কাল রাতের সব ঘটনা কি কল্পনা? কিন্তু হাতের ব্যথাটা তো এখনো রয়েছে, কাঁটা ফুটে যাওয়ার দাগগুলোও পরিষ্কার। আস্তে আস্তে গোলাপ গাছটার কাছে এসে দাঁড়ালো রনিতা। একটা লাল গোলাপ ফুটে আছে, আর কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। না, এখন মনে হচ্ছে সবটাই ওর মনের কল্পনা। অনিতার কথাগুলো ওর অবচেতনে রয়ে গেছে, তাই এইসব কল্পনা করছে। হয়তো নিজেই গাছটার উপর হাত দিয়েছিল যখন, তখন অসাবধানতা বশত কাঁটা ফুটে গেছে, আর কল্পনা করে নিয়েছে যে গাছটা নিজে থেকে ওর হাতে কাঁটা ফোটাচ্ছে। তাই হবে নিশ্চয়ই, এছাড়া অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু হঠাৎই একটা অন্য ভাবনা রনিতার মাথায় এসে কড়া নাড়ল। আগে রনিতার বাগানে ভোর থেকে সন্ধে পর্যন্ত কত রকমের পাখি, প্রজাপতি আর অনেক রকমের পতঙ্গরা এসে ভিড় জমাত। তাদের অনেকের নামই জানে না রনিতা। কিন্তু গত কয়েক মাস যাবৎ কোনো পাখি বা অন্য পতঙ্গ সেভাবে চোখে পড়েনি রনিতার। কথাটা এতদিন মাথাতেও আসেনি ওর। আজ হঠাৎ এটা মনে পড়ে যেতেই অবাক হলো। এরকম হওয়ার কারণ কি? হঠাৎ গোলাপ গাছটার উপর খুব রাগ হলো, বিশেষ করে এই লাল গোলাপটার উপর। ওটার জন্যই তো এত সমস্যা। আগে তো সব ঠিক ছিল, কোনোদিন রনিতা কোনো গাছের ফুল ছেড়ে না। ছেলেকে আর অনিতাকেও শিখিয়েছে ফুল ছিঁড়তে নেই, তাই তারাও কোনোদিন কোনো ফুল ছেড়ে না। কিন্তু আজ যে ওর কি হলো, রাগের মাথায় লাল গোলাপটা ছিঁড়ে ফেলল, আর তারপর হাতে মুঠো করে চেপে ধরলো। আর তারপরেই লক্ষ্য করলো ওর হাতের বন্ধ মুঠো থেকে রক্তের রেখা গড়িয়ে নামছে। গোটা হাত বেয়ে নামতে থাকছে তাজা রক্তের ধারা। সান্দ্রতা মেনে কোনোই অবধি সেই ধারা নেমে আসার পর টপ টপ করে মাটিতে পড়তে লাগলো রক্তের ফোঁটা। আস্তে আস্তে হাতের মুঠোটা খোলে রনিতা। কোথায় ফুল? হাত ভর্তি শুধুই রক্ত, তাজা রক্ত। চিৎকার করে ওঠে রনিতা। ওর চিৎকার শুনে ছুটে আসে মৃন্ময়। এসে যা দেখে তাতে রীতিমতো আঁতকে ওঠে। দৌড়ে রনিতার কাছে এসে ভয়ার্ত গলায় বলে ওঠে, এসব কি? এত রক্ত এলো কোথা থেকে? তোমার হাত কেটে গেছে নাকি? কি করে কাটলো? না, কোনো উত্তর দেওয়ার মতো অবস্থায় রনিতা ছিল না। মৃন্ময় কোনো রকমে ওকে ধরে ঘরে নিয়ে এলো। ঘরে আসার আগে ভালো করে হাতটা ধুইয়ে দিল। কিছুটা ধাতস্থ হয়ে রনিতা ভাবল, না, কোনো কিছুই তাহলে ওর কল্পনা নয়। কল্পনা হলে তো মৃন্ময় রক্ত দেখতে পেত না। তার মানে যা হচ্ছে সবটাই সত্যি, অবিশ্বাস্য হলেও সত্যি। না না, মৃন্ময়কে সবটা বলতে হবে।
হয়তো বিশ্বাস করবে না, তবুও বলতে হবে। এই মনে করে ও মৃন্ময়কে আস্তে আস্তে সবটা খুলে বলল। সেদিন অনিতা যা বলেছিল আর কাল রাত থেকে ওর নিজের সাথে যা ঘটেছে। মৃন্ময় পুরোপুরি অবিশ্বাস না করলেও ওর মনে যে দোলাচল রয়েছে তার অনিতা বুঝতে পারল। অনিতা দুদিন হলো হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। ও এখন রনিতার বাপের বাড়িতে আছে। সেই দিনের পর রনিতাও ছেলেকে নিয়ে এখানেই চলে এসেছে। মৃন্ময় অফিসের কাজে বাইরে গেছে কয়েকটা দিন। অনিতা এখন অনেকটা সুস্থ। ওর কাছে গিয়ে রনিতা জিজ্ঞেস করে, আচ্ছা, সেদিন তুই যে তোর দিদার কথা বলছিলি না, তিনি কি করতেন? নীরু দিদার কথা জিজ্ঞেস করছো? নীরু দিদা আমার নিজের দিদা না, আমাদের গ্রামে থাকতো। আমরা সবাই দিদা বলতাম। তখন আমরা অনেক ছোট। দিদার মাথার গন্ডগোল ছিল, একা একা গাছেদের সাথে কথা বলতো, আর রেগে গেলে সবাইকে ইট ছুঁড়ে মারতে যেত। গ্রামের সবাই ওকে ভয় পেত আর আমাদের মানা করতো ওর ধারে কাছে যেতে। কিন্তু আমরা তখন খুব ছোট, আমরা বেশ মজা পেতাম দিদাকে রাগিয়ে। দিদার বাগানের গাছের পাতা ফুল সব ছিঁড়ে দিতাম গিয়ে, আর তাতে দিদা খুব রেগে যেত। তখন আমাদের তাড়া করতো আর চিৎকার করে বলতো, দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। তোদের সব কটাকে ধরে মন্ত্র পড়ে গাছ বানিয়ে দেব, তখন বুঝবি কেমন লাগে। আমরা তখন ছুট লাগাতাম। সে তো উনি অসুস্থ ছিলেন না বলে ওসব বলতেন রাগের মাথায়, ওগুলো তো আর সত্যি নয়। আমরাও তাই ভাবতাম তখন। কিন্তু তারপর একদিন হঠাৎ আমাদের দলের যে একটু সর্দার গোছের ছেলে ছিল, সে উধাও হয়ে গেল। অনেক খুঁজেও তাকে কোথাও পাওয়া গেল না। ওর মা তো শোকে পুরো পাগল হয়ে গেল। হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছিল বা অন্য কিছু। সবাই তাই ভেবেছিল। নিরুদিদাকে কেউ সন্দেহ করেনি। মাসখানেক কেটে গেল। আবার সবাই স্বাভাবিক হতে শুরু করলো। আমরাও আবার খেলা শুরু করলাম। আবার দিদার বাগানে গেলাম। এবার কিন্তু দিদা আমাদের দেখে তাড়া করলো না, বরং হেসে কাছে ডাকলো। আমরা অবাক হলাম। কাছে যেতেই দিদা শান্তভাবে হেসে হেসে আমাদের কাছে ডাকলো হাত নেড়ে। আমরা অবাক হয়ে গেলাম। দিদা মুখে বলতে লাগলো, আয় আয়, এদিকে আয়। এই দেখ, এই গোলাপ গাছটা দেখ, কি সুন্দর না? এটা আসলে তোদের ওই বন্ধুটা। ওকে গোলাপ গাছ বানিয়ে দিয়েছি, কিন্তু কিন্তু ও বেচারা একদম একা হয়ে গেছে। ওর কিছু সঙ্গী চাই। আয় আয়, তোদেরও ওর মতো গাছ বানিয়ে দি। তোরা তোরা একসাথে থাকবি সবাই। আয় আয়, আমার কাছে আয়। পালাচ্ছিস কেন? আয় বলছি। কথাগুলো বলেই দিদা কেমন একটা অদ্ভুতভাবে হাসছিল, আর দিদার চোখগুলো অদ্ভুত লাগছিল। আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ছুটে পালিয়ে যাচ্ছিলাম, আর পেছন থেকে দিদার বিকট হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম। আর তার সাথে শুনছিলাম দিদা চিৎকার করে বলছে, আমাকে তোরা কেউ মারতে পারবি না। আমি ফিরে আসব, ঠিক ফিরে আসব। এসে তোদের পাপের শাস্তি দেব, অপেক্ষা কর। জানো দিদি, দিদার গলার আওয়াজটা সেদিন কেমন একটা ছিল, আর মনে হচ্ছিল চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে।
এত বছর পরও আমার পরিষ্কার মনে আছে, আমরা সবাই সেদিন এক ছুট্টে ওখান থেকে বেরিয়ে একেবারে গ্রামের মন্দিরের চাতালে গিয়ে থেমেছিলাম। তারপর তারপর আর কিছু হয়েছিল? হ্যাঁ, হয়েছিল তো। তারপর এক এক করে আমাদের অন্য বন্ধুরাও নিখোঁজ হওয়া শুরু করলো। গ্রামের সবাই এবার ভয় পেয়ে গেল। আমরা সেদিনের পর আর দিদার বাড়ির দিকে যেতাম না, কিন্তু সবাই বলতো একটা করে বাচ্চা উধাও হলেই নাকি দিদার বাগানে একটা করে গোলাপ গাছ বাড়তে থাকে। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত কি হয়েছিল জানি না। আমার মা তখন আমাকে মামার কাছে পাঠিয়ে দিল। পরে শুনেছিলাম দিদা নাকি মারা গেছে, কিন্তু দিদা মারা যাওয়ার পরও আমাকে মা গ্রামে নিয়ে যেতে চায়নি। তারপর তো মা চলেই গেল, আর গ্রামে কোনোদিন যাইনি। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করছি তোকে। তোর ওই নিরু দিদাকে কিরকম দেখতে ছিল বলতো? কেন বলো তো? না, এমনি জানতে চাইছি, বল না। অনিতা তার নিরুদিদার চেহারার বর্ণনা দিতে থাকল, আর তার সাথে সাথেই চমকে গেল রনিতা। কারণ একমাত্র ওই জানে ঠিক ওই চেহারার একজনের থেকেই কয়েক মাস আগে ওই গোলাপ গাছটা কিনে এনেছে। সে কথা আর অনিতাকে বলল না। রনিতা ভাবতে লাগলো, শুধুমাত্র সন্দেহের বশে তো ধরে নেওয়া যায় না যে এই বাচ্চা হারিয়ে যাওয়ার পেছনে ওনারই হাত আছে। একজন মানসিক ভারসাম্যহীন বয়স্ক মহিলা তো অনেক কিছুই বলতে পারে। একজন মানুষ মারা যাওয়ার পরে আবার ফুল গাছ বিক্রি করছে, এটা বিশ্বাস করা কঠিন। আচ্ছা, এমনও তো হতে পারে যে উনি আদৌ মারা যাননি। অনিতা তো তখন গ্রামে ছিল না, শুধু লোকমুখে শুনেছে। সেটা ভুলও হতে পারে। আর সত্যিই যদি উনি মারা গিয়ে থাকতেন, তাহলে তারপরেও অনিতার মা ওকে গ্রামে নিজের কাছে ফিরিয়ে নিয়ে গেল না কেন? পুরো ঘটনা জানতে গেলে অনিতার গ্রামে যেতে হবে। ও তখন ছোট ছিল, নিশ্চয়ই অনেক কিছু জানে না। ওখানে গেলে আরো কিছু জানা যাবে। অনিতার থেকে ওর গ্রামের নাম ঠিকানা জেনে নিয়ে রনিতা ঠিক করে কালই সেখানে যাবে। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিল রনিতা। অনিতাদের গ্রামটা দক্ষিণ 24 পরগনা জেলায়। গ্রামের নাম গঙ্গাধরপুর। পিয়ালি নদীর তীরে খুব সুন্দর সাজানো একটি গ্রাম। দুপুরের আগেই পৌঁছে গেল রনিতা। এখানে এসে ও খোঁজ নিয়ে সোজা চলে এসেছে গ্রামের মোড়লের বাড়ি। ওনার নাম শিবনাথ দাস। তার কাছে অনিতার বাবা মায়ের নাম বলতেই তিনি চিনতে পারলেন। অনিতার খোঁজ খবরও নিলেন। মাঝবয়সী ভদ্রলোক, অমায়িক ব্যবহার, আতিথেয়তায় আন্তরিকতার তুলনা হয় না। কথাবার্তাতেও শিক্ষার ছাপ স্পষ্ট। দু একটা কথার পরেই রনিতা আসল কথা এলো। নিরুদিদার কথা জানতে চাওয়ায় উনি অবাক হলেন। বললেন, এত বছর পর আবার তার কথা কেন জানতে চাইছো? তার জন্যই তো অনিতা গ্রাম ছাড়া হয়েছিল, তাই সবটা জানতে চাই। সেই অভিশপ্ত দিনগুলোর কথা না তোলাই মঙ্গলের। রনিতা বুঝল এমনিতে উনি কিছু বলবেন না। তখন ওর আর অনিতার সাথে কয়েক মাস যাবৎ ঘটে যাওয়া সব কথা খুলে বলল। সেও বলল, দেখুন, আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি। আপনি বুঝতে পারছেন অনিতাও বিপদে আছে। এই বিপদ থেকে বাঁচাতে সবটা জানা খুব দরকার। আমাকে খালি হাতে ফেরাবেন না প্লিজ। শিবুবাবু কিছুক্ষণ চুপ করে থেকে সব ঘটনা বলতে রাজি হলেন। নিরুপিসি মানে নিরুপমা চৌধুরী আমাদের গ্রামের সম্ভ্রান্ত বাড়ির মেয়ে ছিল। ওর বাবা মানে চৌধুরী মশাই এই গ্রামের জন্য অনেক কিছু করেছেন।
ছোটবেলায় নাকি নিরুপিসে একদম সুস্থ মানুষ ছিল, কোনো অস্বাভাবিকত্ব ছিল না, আর 5টা মেয়ের মতোই। শুধু ছোটবেলায় মাকে হারিয়েছিল বলেই হয়তো একটু চুপচাপ থাকতো। 15 বছর বয়সে ওর বাবা ওর বিয়ে দিয়ে দেয় দূর গ্রামে। 4 বছর পর ওর শ্বশুর বাড়ি থেকে ওকে আমাদের গ্রামে ফিরিয়ে দিয়ে যায়। শুনেছি ওর স্বামী নাকি অন্য কোনো মেয়ের সাথে সংসার পেতেছিল। তখন থেকেই ওর মাথায় সমস্যা দেখা দেয়। একেই চুপচাপ ছিল, এখন তো নিজেকে একেবারেই গুটিয়ে নিল। সবসময় একা একাই থাকতো, কারোর সাথে কথা বলতো না, এমনকি নিজের বাবার সাথেও বেশি কথা বলতো না। ছোট থেকেই নিরুপিসী গাছ খুব ভালোবাসতো। চৌধুরী মশাইও জমি জমা নিয়ে দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন, ফলে গাছই ছিল ওর একমাত্র একাকিত্বের সঙ্গী। ফিরে আসার পরে দিনের বেশিরভাগ সময় নিরুপিসী ওই বাগানেই কাটাতো। নাওয়া খাওয়াও করতো না ঠিক করে। এদিকে মেয়ের দুশ্চিন্তায় চৌধুরী মশাইয়ের স্বাস্থ্য খুব দ্রুত ভাঙতে শুরু করে। শেষ পর্যন্ত অকালেই তিনি চলে যান। বাবা মারা যাওয়ার পরই নিরুপিসীর পাগলামি বাড়তে থাকলো। একা একা কোথায় ঘুরে বেড়াতো, একবার তো কয়েকদিনের জন্য উধাও হয়ে যেত। কোথায় যেত কে জানে। আবার কিছুদিন পরে ফিরে আসতো। কোথা থেকে কি সব জাদুবিদ্যা শিখেছিল শুনেছি। এমনি জাদু নয়, যাকে বলে কালো জাদু। এসব আমার বাবার কাছে শোনা গল্প। আমি পিসিকে যখন দেখেছি তখন তাকে বদ্ধ পাগলই বলা যায়। বাড়ির মধ্যে একা একা ওই কালো জাদুর চর্চা করত, আর বাগানে গাছগাছালি নিয়ে থাকতো। মাঝে মাঝেই দেখতাম ঘরের জানলা দিয়ে গল গল করে কালো ধোঁয়া বেরোচ্ছে, আর পিসি উচ্চস্বরে কি সব মন্ত্র পড়ে চলেছে। দুর্বোধ্য ভাষায় সব মন্ত্র, কিছু বুঝতে পারতাম না। আবার মাঝে মাঝে দেখতাম সন্ধ্যের পর একটা অতিকায় পাখি পিসির বাড়ির মাথার উপরে চক্রাকারে পাক খাচ্ছে। পাখিটা দেখতে অনেকটা কাকের মতো, কিন্তু আকারে কাকের থেকে অনেক অনেক বড়। তখন বেশ ভয় ভয় করত। তবে পিসি কখনো গ্রামের কারোর কোনো ক্ষতি করত না, তাই কেউ কিছু বলতো না। এইভাবেই বছরের পর বছর কাটতে থাকলো। কিন্তু একসময় গ্রামের বাচ্চাগুলো খুব দুষ্টুমি শুরু করলো। খালি পিসিকে খেপাতো আর বাগানের গাছ নষ্ট করত। অনেক বকাঝকা শাসন করেও লাভ হয় না, বাচ্চা মানুষ হলে যা হয় আর কি। গাছের কোনো ক্ষতি হলে পিসি মারাত্মক রেগে যেত। এরকম চলতে চলতে একদিন হঠাৎ একটা বাচ্চা উধাও হয়ে গেল। অনেক খুঁজেও কোথাও তাকে আর পাওয়া গেল না। এর কদিন পর অন্য বাচ্চারা আবারও নিরুপিসীর বাগানে গেল, কিন্তু সেদিন সবাই ছুটতে ছুটতে ফিরে এলো। ওদের মধ্যে অনিতাও ছিল। আমরা তখন মন্দিরের চাতালে বসেছিলাম। ওদের মধ্যে একজন হাঁপাতে হাঁপাতে বলল, জানো জানো, দিদা বলল যোগুকে দিদা জাদু বলে কাজ করে দিয়েছে। আমরা ওর কথায় একেবারে পাত্তা দিইনি, কিন্তু আরো একজন সাথে সাথেই বলে উঠল, হ্যাঁ, দিদার বাগানের ওই নতুন গোলাপ গাছটাই নাকি যোগু। আমাদেরও ডাকছিল গাছ বানাবে বলে, আমরা দৌড়ে পালিয়ে এসেছি। দেখলাম ওরা খুব ভয় পেয়ে গেছে। বুঝলাম পিসি ওদের খুব ভয় দেখিয়েছে। যদিও আমরা বড়রা কেউই এসব কথা তখন বিশ্বাস করিনি। পাগলে কি না বলে।
কিন্তু ক্রমশ পরিস্থিতি ঘোরালো হতে থাকলো। একের পর এক বাচ্চা উধাও হলো, আর তার সাথে পাল্লা দিয়ে পিসির বাগানে একটা করে গোলাপ গাছের সংখ্যা বাড়তে থাকলো। পিসিও চিৎকার করে সবাইকে বলতে থাকে এসব তারই জাদুবিদ্যার ফল। রাতের বেলা ওই বাগান থেকে সত্যি সত্যি বাচ্চা ছেলে মেয়ের কান্নার আওয়াজ আসতো। আমরা সবাই শুনেছি। তখন ভয়েতে আমরা গ্রামের ছোট ছোট বাচ্চাদের অন্য জায়গায় পাঠিয়ে দিই। অনিতাকে ওর মা তখনই মামার বাড়ি রেখে আসে। আপনারা ওনাকে বোঝাতে যাননি? গিয়েছিলাম, কিন্তু সে কি আর বোঝার অবস্থায় ছিল তখন? আমাদের তো মারতেই এলো, এইসব ছুঁড়তে লাগলো আমাদের দিকে। যার যার গায়ে লাগলো ফোসকা পড়ে গেল। প্রাণ ভয় আমরা পালিয়ে এলাম সেখান থেকে। এদিকে প্রথমে বাচ্চাদের উপর রাগ করে তাদের চুরি করলেও পরে এটা পিসির একটা নেশা হয়ে গেল। আমাদের গ্রামে বাচ্চা না পেয়ে আশেপাশের গ্রাম থেকে চুরি করা শুরু করলো। বাড়ির সামনের জমিটা গোলাপ গাছে ভরে যেতে লাগলো। আর এরপর শুরু হলো আর এক জাদুর খেলা, ভয়ঙ্কর খেলা। কি রকম খেলা? নিরুপিসী গোলাপ গাছগুলো রক্ত খেতে শুরু করলো। প্রতি অমাবস্যার রাতে ওই গাছগুলোতে লাল গোলাপ ফুটতো। আসলে ওগুলো ছিল রক্ত গোলাপ। আর গাছগুলোর পাশে পাখি, ছোট ইঁদুর, খরগোশ ইত্যাদির মৃতদেহ পড়ে থাকতো। তাদের শরীরে এক ফোঁটাও রক্ত থাকতো না, কেউ যেন সমস্ত রক্ত চুষে খেয়ে নিয়েছে। গাছগুলো যত বড় হতে লাগলো, তাদের রক্তের চাহিদাও বাড়তে লাগলো। আর পিসিও যোগান দিতে থাকলো। কুকুর, বিড়াল, ছাগলের রক্তহীন দেহ পাওয়া যেতে শুরু করলো। আমরা তখন ভীষণ ভয় পেয়ে গেলাম। এভাবে চলতে থাকলে তো এরপর গ্রামের মানুষ ওদের শিকারে পরিণত হবে। তখন আমরা সবাই মিলে বুদ্ধি করে একটা মারাত্মক সিদ্ধান্ত নিলাম। জানি সেটা অন্যায় ছিল, কিন্তু গোটা গ্রামকে বাঁচাতে এছাড়া আর কোনো উপায় তখন আমাদের হাতে ছিল না। এক রাতে নিরুপিসির ঘরে আগুন লাগিয়ে দেওয়া হলো। পুরো বাড়ি দাউ দাউ করে জ্বলে উঠল। হ্যাঁ, কি বলছেন? একজন জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মেরে ফেললেন আপনারা? আপনারা পুলিশে খবর দিতে পারতেন, তারা কিছু ব্যবস্থা করতে পারতো। তুমি কি ভেবেছো আমরা সে চেষ্টা করিনি? সব রকম চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। ওরা কোনো ব্যবস্থা করতো না। আসল কথা হলো পুলিশও ওকে ভয় পেত, ধারে কাছে ঘেঁষতে চাইতো না। তাই নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হয়েছিল। সেদিন আকাশ কাঁপিয়ে চিৎকার করে নিরুপিসি বলেছিল, আমাকে তোরা কেউ মারতে পারবি না। আমি ফিরে আসব, ঠিক ফিরে আসব। এসে তোদের পাপের শাস্তি দেব, অপেক্ষা কর। তারপর সে ফিরে এসেছিল, আরো ভয়ঙ্কর হয়ে। তার শরীরে উপস্থিতি ছিল না, কিন্তু অশরীরী উপস্থিতি আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করতাম। ফিরে আসার পর তার কোপ পড়ল গ্রামের মানুষের উপর। যে ভয়ে নিরুপিসির ঘরে আগুন লাগানো হয়েছিল, সেই ভয় সত্যি হলো। ঘরের সাথে সাথে সেদিন বাগানের গোলাপ গাছগুলোও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরদিন সকালে দেখা গিয়েছিল গাছগুলোর কোনো ক্ষতি হয়নি, যেমন ছিল তেমনই রয়ে গেছে। আমরা ওই দিক আর মারাতাম না, অনেক দূর দিয়ে যাওয়া আসা করতাম। মাসখানেক সব ঠিকঠাক কাটল, কোনো অঘটন ঘটেনি। তারপর হঠাৎ একদিন এই গ্রামের একজন উধাও হয়ে গেল।
আগের দিন বিকেলের দিকে খেতে গিয়েছিল ফসল দেখতে, তারপর আর বাড়ি ফেরেনি। খুঁজতে খুঁজতে সবাই ওই বাগানে গিয়ে তার মৃতদেহ খুঁজে পেল, একেবারে রক্তশূন্য অবস্থায়। উনি কেন গিয়েছিলেন ওখানে? সেটা তো আমাদের মাথাতেও আসছিল না। ক্ষেত থেকে ওর বাড়ি ফেরার পথও ওটা নয়। তাও ভেবেছিলাম হয়তো ভুল করে চলে গিয়েছিল, যদিও ভুল হওয়ার কথা ছিল না। কিন্তু তারপর থেকে এইরকম ঘটনা প্রায়ই ঘটতে থাকলো। আমরা লক্ষ্য করে দেখলাম প্রতি অমাবস্যায় একজন করে একইভাবে মারা যেতে থাকলো। এমনও হতো ঘরের লোকেরা রাতে যার সাথে ঘুমিয়েছে পরের দিন উঠে আর তাকে ঘরে দেখতে পেত না। দরজা খোলা থাকতো, গিয়ে দেখা যেত ওই বাগানে পড়ে আছে। ক্রমে বোঝা যেতে থাকলো নিরুপিসির আত্মা প্রতি অমাবস্যায় কোনো একজনকে ওই গাছগুলোর কাছে টেনে নিয়ে যেত, আর তারপর গাছগুলো তার শরীর থেকে সব রক্ত চুষে নিত। পরদিন সকালে বাগানে পড়ে থাকতো প্রাণহীন দেহ, আর গাছগুলো ভরে থাকতো রক্ত গোলাপে। তারপর একদিন এক বীভৎস দৃশ্যের সাক্ষী হলাম আমরা। সেই অমাবস্যায় আমরা গ্রামের সবাই মিলে ঠিক করেছিলাম যে রাতে আমরা কেউই ঘুমাবো না, সারা রাত জেগে পাহারা দেব, দেখা যাক না কি হয়। রাত প্রায় 1টা নাগাদ আমাদের গ্রামের গোপাল খুড়োর চিৎকারে আমরা সবাই বাইরে এলাম। এসে দেখলাম খুড়িমা ওই বাগানের দিকে হেঁটে চলেছে। খুড়ো অনেকবার তার নাম ধরে ডাকছে, কিন্তু কোনো সাড়াই দিচ্ছে না খুড়িমা। দেখে মনে হচ্ছে কেমন যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। আমরা সবাই বিপদ বুঝে তাড়াতাড়ি গিয়ে চিৎকার করে খুড়িমাকে ডাকতে লাগলাম, আর ওই দিকে যেতে মানা করলাম। সাড়া না পেয়ে সবাই একসাথে খুড়িমার কাছে দৌড়ে গিয়ে তাকে হাত ধরে টানতে লাগলাম। কিন্তু খুড়িমার গায়ে তখন কি অমানুষিক জোর, তার সাথে আমরা পারবো কি করে? কিছুতেই তাকে ফিরিয়ে আনা গেল না। আমাদের হাত ছাড়িয়ে খুড়িমা দৌড়তে থাকলো, একেবারে বাগানে ঢুকে থামলো। এদিকে গোপাল খুড়ো খুড়িমাকে বাঁচানোর জন্য বাগানে ঢুকতে যাচ্ছিল। আমরা অনেক কষ্টে আটকালাম, কারণ আমরা সবাই জানতাম ওটা আসলে কোনো গোলাপ বাগান নয়, মৃত্যুপুরী। গোপাল খুড়ো মাটিতে বসে মাথা চাপড়ে কাঁদতে থাকলো, আর আমরা এরপর চোখের সামনে যা দেখলাম তা বললে তুমি বিশ্বাস করবে না। হ্যারিকেনের আলোয় দেখলাম খুড়িমা নিজেই গিয়ে গোলাপ গাছগুলোর সামনে নিচু হয়ে বসে পড়ল, আর সবকটা গাছ একসঙ্গে চারপাশ থেকে খুড়িমার শরীরটা ঢেকে দিল। কতক্ষণ এভাবে কেটেছে জানি না। একসময় গাছগুলো সোজা হয়ে গেল, আর একে একে গাছগুলোয় ফুটে উঠতে থাকলো টকটকে লাল গোলাপ। সবকটা গাছ ভরে গেল অসংখ্য গোলাপে। মাটিতে পড়ে রইল খুড়িমার নিথর দেহ। শুনতে শুনতে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে রনিতার। ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে যে ওই রকমই একটা গাছ তার বাড়িতে রয়েছে। অতগুলো গাছ একসাথে মাত্র কয়েক ঘন্টায় শুষে নিত একটা মানুষের শরীরের সমস্ত রক্ত, আর রনিতার বাগানের একটা গোলাপ গাছ একটু একটু করে শুষেছে অনিতার রক্ত, আর সেই রক্তে ফুটেছে একটা করে রক্ত গোলাপ।
রনিতা এবার জানতে চাইল আসল কথা, যা এই মুহূর্তে জানা সব থেকে গুরুত্বপূর্ণ। তারপর সব ঠিক হলো কি করে? এর থেকে আপনারা মুক্তি পেলেন কি করে? সেদিনের পর আমরা সবাই দিশেহারা হয়ে পড়েছিলাম। কি করব, কি করে এর হাত থেকে রেহাই পাবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। হঠাৎ একদিন খবর পেলাম এখান থেকে 7 ক্রোশ দূরে এক ত্রিকালজ্ঞ সাধু বাবা এসেছেন। তার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বললাম। তিনি বললেন, ওই অশরীরীর রোষানল থেকে মুক্তি পেতে হলে আগামী অমাবস্যায় কাল ভৈরবী পূজার রাতে এক মহাযজ্ঞের আয়োজন করতে হবে। তার কথা মতো সমস্ত আয়োজন করা হলো। যজ্ঞ হবে আমাদের গ্রামের শেষ প্রান্তে, পিয়ালি নদীর ধারে। আগামী অমাবস্যা অবধি আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। সাধু বাবা সাবধান করে দিয়েছিলেন আমাদের। বলেছিলেন, ওই অশরীরী যদি জানতে পারে তাকে গ্রাম থেকে বিদায় করার আয়োজন চলছে, তাহলে সে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে, সমস্ত আয়োজন পণ্ড করার আপ্রাণ চেষ্টা চালাবে। তাই এই আয়োজন করতে হবে লুকিয়ে। আর যজ্ঞের সময় গ্রামের সকল মানুষকে একসঙ্গে যজ্ঞস্থলে উপস্থিত থাকতে হবে, নচেত অনুপস্থিত ব্যক্তির মৃত্যু অনিবার্য। অবশেষে এলো সেই দিন। সাধু বাবাকে নিয়ে আমরা সবাই যজ্ঞস্থলে উপস্থিত হলাম। উনি আমাদের সকলকে এক জায়গায় বসিয়ে চারদিকে গণ্ডি কেটে দিলেন। সাধু বাবার নির্দেশ মতো কাল ভৈরবীর মূর্তি তৈরি হয়েছিল পাশের গ্রামে। সেই রাতেই মূর্তি এনে প্রতিষ্ঠা করা হলো। এক মনে কাল ভৈরবীর পুজো শেষ করে সাধু বাবা আমাদের বললেন যজ্ঞের জন্য প্রস্তুত হতে। শুরু হলো সেই মহাযজ্ঞ। কিন্তু নানাভাবে যজ্ঞে বিঘ্ন ঘটতে থাকলো। যজ্ঞ শুরু হওয়ার সাথে সাথেই কুচকুচে কালো মেঘ রাতের আকাশের সমস্ত তারা ঢেকে দিল। প্রবল ঝড় উঠল। সেই ঝড়ে যজ্ঞের আগুন প্রায় নিভু নিভু। সাধু বাবা উচ্চস্বরে মন্ত্র পড়ে চলেছেন আর ঘৃতাহুতি দিচ্ছেন। চারপাশ থেকে এক পৈশাচিক হাসি কান ফাটিয়ে দিচ্ছে। এক সময় মনে হতে লাগলো ওই পিশাচি হয়তো জিতে যাবে। যজ্ঞের আগুন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, আর তার সাথে বাড়ছে হাসির জোর। এমন সময় সাধু বাবা বললেন, ওই অশরীরী সমানে তার কালো জাদুর প্রভাব বিস্তার করে চলেছে। আজ এই যজ্ঞের আগুন যদি একবার নিভে যায়, তবে গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে। এর থেকে বাঁচার একমাত্র একটাই উপায় আছে। আমরা সবাই একসাথে জিজ্ঞাসা করলাম, কি সেই উপায়? আমরা যে সবকিছু করতে প্রস্তুত তাও জানালাম। সাধু বাবা তখন বললেন, আত্মবলিদান। যদি অনূর্ধ্ব 40 বছরের কেউ এই মুহূর্তে কালভৈরবীর খাঁড়ায় স্বেচ্ছায় নিজেকে বলি দিতে পারে, একমাত্র তাহলেই এই যজ্ঞ শেষ করা সম্ভব হবে। এতটা বলে দম নেওয়ার জন্য থামলেন শিবুবাবু। রনিতা এতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। উত্তেজনায় তার হাত পা কাঁপছে। ও আর ধৈর্য রাখতে পারল না। জিজ্ঞেস করলো, তারপর কি হলো? কে আত্মবলিদান দিতে রাজি হলো? প্রথমে কেউই রাজি হচ্ছিল না। সেটাই স্বাভাবিক। সবাই ওর মুখের দিকে চাইতে লাগলো।
এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, ঝড়ের দাপট বাড়ছে। একবার যজ্ঞের আগুন নিভে গেলে সর্বনাশ হবে, কারণ নিস্তার নেই। কি করব কেউ বুঝতে পারছি না। এমন সময় সাবিত্রী, মানে অনিতার মা, উঠে দাঁড়িয়ে বলল সে প্রস্তুত আত্মবলি দিতে। আমরা সবাই চমকে উঠলাম, কিন্তু তাকে আটকানোর সাধ্য আমাদের ছিল না। গ্রামের সকলের কথা ভেবে আমরা সবাই চুপ করে রইলাম। সাধু বাবা সাবিত্রীকে নদীতে নিয়ে গেলেন, ওকে স্নান করিয়ে শুদ্ধ করিয়ে দিলেন। গণ্ডির বাইরে যাওয়ার সময় সাবিত্রীর হাতে বেঁধে দিলেন এক বিশেষ কবচ, যাতে ওই সময় কেউ ওর ক্ষতি করতে না পারে। কারণ বলিদানের আগেই যদি পিশাচি সাবিত্রীকে মেরে ফেলে, তাহলে যজ্ঞ সম্পন্ন করা সম্ভব হবে না। তার নির্দেশ মতো সাবিত্রী কাল ভৈরবীর মূর্তির সামনে স্থির হয়ে মাথা নিচু করে বসে রইল। ওর সেই আত্মত্যাগ আমাদের সকলের চোখ জলে ভরে দিল। আমাদের সকলের চোখের সামনে বলিদান সম্পন্ন হল। এবার ঘিয়ের বদলে সেই রক্ত আগুনে আহুতি দিতে লাগলেন সাধু বাবা। যজ্ঞের আগুন আবার জোরালো হতে শুরু করলো, সেই সাথে কমতে লাগলো ঝড়ের বেগ। সেই পৈশাচিক হাসি পরিবর্তিত হতে লাগলো করুণ কান্নায়। আস্তে আস্তে কান্নার স্বর ক্ষীণ হতে হতে একেবারে নিস্তব্ধ হলো। আর ঠিক তখনই সশব্দে একটা বাজ পড়ল খুব কাছে। আলোয় আমাদের চোখ ঝলসে গেল, শব্দে কানে তালা লেগে গেল। সাধু বাবা বললেন, আর কোনো ভয় নেই, তোমরা এবার নিশ্চিন্তে গণ্ডির বাইরে পা রাখতে পারো। আমরা তারপর সবাই একসাথে ছুটে গেলাম নিরুপিসির বাড়ির দিকে। গিয়ে দেখলাম বাজ পড়েছে ওই বাগানে, আর গোলাপ বাগানটা আগুনে পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি নামলো। আমরা সেই বৃষ্টির মধ্যেই ঠায় দাঁড়িয়ে রইলাম। সব শান্ত হওয়ার পর আমরা সাধু বাবার নির্দেশ মতো মহাযজ্ঞের ভস্য বাগানের চারদিকে ছড়িয়ে দিলাম, যাতে অশুভ শক্তির প্রতীক হিসেবে ওই গোলাপ গাছগুলো আর কোনোদিন মাথা চাড়া না দিতে পারে। তারপর থেকেই গ্রামের শান্তি ফিরে এলো। গ্রামের সবাই ওই যজ্ঞস্থলে কাল ভৈরবীর মন্দির প্রতিষ্ঠা করলো। এখন প্রতি বছর কাল ভৈরবী পুজোর দিন মহা ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়, যাতে ভবিষ্যতে আর কখনো কোনো অশুভ শক্তির ছায়া গ্রামে না পড়ে। সবকিছু যখন ঠিক হয়ে গিয়েছিল, তখন এত বছর পর এই গ্রামে থেকে এত দূরে আবার এমন ঘটনা কেন ঘটলো? সেটাই তো ভাবছি। তবে এর উত্তর একমাত্র একজনই দিতে পারবেন, সেই ত্রিকালজ্ঞ সাধু বাবা। তাকে এখন কোথায় পাবো? তোমার ভাগ্য ভালো, স্বামী ভৈরবানন্দের সাথে তোমার দেখা হওয়া সম্ভব। স্বামী
ভৈরবানন্দ? হ্যাঁ, সেই সাধু বাবা, সেই সিদ্ধ পুরুষ যার কথা এতক্ষণ বলছিলাম। তিনি কি এই গ্রামেই আছেন? না, তিনি তো সেই সময়ের পর হিমালয়ে চলে গিয়েছিলেন, কিন্তু কালই খবর পেলাম তিনি ফিরে এসেছেন আর পাশের গ্রামেই উঠেছেন। আমি ঠিক করেছিলাম আজই যাব ওনার সাথে দেখা করতে, কিন্তু আজ তো একটু পরই সন্ধে নামবে। আজ আর হলো না, কাল সকালে বরং তোমাকে নিয়ে একেবারে তার কাছে যাব। পরদিন সকালে রনিতা শিবুবাবুর সাথে পাশের গ্রামে সেই সন্ন্যাসী মহারাজের কাছে গেল। রনিতা দেখল এক দিব্যকান্তি সদা হাস্যমুখ সিদ্ধ পুরুষ বটগাছের তলায় ধ্যানমগ্ন। সামনে বসে আছে তার অসংখ্য ভক্ত। তার চেহারার মধ্যে অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে আছে, যা মনের সমস্ত ভয়, আশঙ্কা, অশান্তি নিমেষে দূর করে দিতে পারে। শিবনাথবাবু ওনার চরণে প্রণাম নিবেদন করতেই উনি চোখ তুলে তাকালেন। বল, আবার কি সমস্যা হলো? আপনি কি করে জানলেন বাবা? আমি যোগ বলে জানতে পেরেছি রে, লোকালয়ে আমাকে প্রয়োজন। যখনই কোনো অশুভ শক্তির আবির্ভাব ঘটে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়, তখন আমাদের মতন সাধকদের বারবার ফিরে আসতে হয়। তাই তো হিমালয় থেকে আবার ফিরে এলাম। আপনি মহাপুরুষ বাবা, সব জানেন। তবে সমস্যা এবার গ্রামে নয়, এই দিদির বাড়িতে। স্মিত হাসলেন স্বামী ভৈরবানন্দ। সেই হাসির মধ্যে দিয়ে তিনি ছড়িয়ে দিলেন অপার স্নিগ্ধতা। শিবুবাবু ইশারায় রনিতাকে সমস্ত বলতে বলল। রনিতাও সমস্ত কথা খুলে বলল। চোখ বন্ধ করে নিবিষ্ট মনে সবটা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন তিনি। তারপর বললেন, আমি জানতাম এমন কিছু একটা হবে। আসলে সাবিত্রীর জন্য সেই পিশাচিনীকে পরাস্ত হতে হয়েছিল, সেটা সে কিছুতেই মেনে নিতে পারেনি। তাই সে ফিরে এসেছে সাবিত্রীর মেয়ের উপর প্রতিশোধ নিতে। আসলে কি জানিস, এই সব কিছু করছে একটা পিশাচিনী। নিরুপমা কালো জাদুর চর্চা করত। কালো জাদু হলো এমন এক বিষয়ের চর্চা যা দিয়ে অন্যের ক্ষতি করা যায়, আবার নিজের স্বার্থ সিদ্ধিও করা যায়। নিরুপমা সম্ভবত নিজের স্বামীকে ফিরে পাওয়ার জন্যই এই সব শুরু করেছিল। কোথা থেকে শিখেছিল সেটা বলা মুশকিল, তবে ওর শিক্ষা সম্পূর্ণ হয়নি। কালো জাদু অতিমানবিক শক্তি দ্বারা পরিচালিত হয়। এই যেমন ধর, কোনো ভূত, প্রেত, পিশাচ, এদেরকে বশীভূত করে নিজের ইচ্ছে মতো চালনা করা যায়, আর তাদের দিয়েই নিজের স্বার্থ সিদ্ধি করানো যায়। কিন্তু যদি এই বিদ্যা সম্পূর্ণরূপে না শেখা যায়, তাহলে বিদ্যা চর্চাকালে কোনো ভুল হলে ফল মারাত্মক হয়। তখন যে ব্যক্তি এই জাদুবিদ্যা চর্চা করছে, অতিমানবিক শক্তি তার বশীভূত না থেকে ওই ব্যক্তিকে নিজের বশীভূত করে ফেলে। তখন ওই ব্যক্তি অতিমানবিক শক্তি দ্বারা পরিচালিত হতে থাকে। নিরুপমার ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল। নিরুপমা কোনো এক পিশাচিনীর বশীভূত হয়ে পড়েছিল। উচিত ছিল নিরুপমার জীবিতাবস্থায় ওই পিশাচিনীকে ওর ভেতর থেকে বের করে বিনাশ করা। কিন্তু গ্রামের লোকেরা নিরুপমাকেই হত্যা করে, যা ঘোরতর পাপ। ফলস্বরূপ নিরুপমার আত্মাও গ্রামবাসীর ওপর ক্ষিপ্ত হয়ে পড়ে এবং পিশাচিনীর শক্তি বৃদ্ধি ঘটে।
এতটাই শক্তি বৃদ্ধি পেয়েছিল যে সেদিন আমার সমস্ত সাধনা বিফলে যেতে বসেছিল। সাবিত্রী আত্মবলিদান দিয়ে এই গ্রামকে রক্ষা করেছে। সাবিত্রীর পবিত্র আত্মা ওই দুরাত্মার সাথে যুদ্ধে তাকে পরাস্ত করতে সক্ষম হয়েছিল, কিন্তু সেদিন আমার একটা ছোট ভুল হয়ে গিয়েছিল, আর সেই কারণেই পিশাচিনীকে সম্পূর্ণ বিনাশ করা সম্ভব হয়নি। তাই সে আবার ফিরে এসেছে। তাহলে এখন কি উপায় বাবা? উপায় একটাই, আবার সেই মহাযজ্ঞের আয়োজন করতে হবে, কিন্তু একমাত্র কাল ভৈরবী পুজোর রাতেই সেটা সম্ভব। আগামী মাসেই কাল ভৈরবী পুজো, সেদিনই আমি তোদের বাড়িতে যজ্ঞের আয়োজন করব। এই কটা দিন তোদের একটু সাবধানে থাকতে হবে। আমি তোদের প্রত্যেকের জন্য এক একটা করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রপুত কবচ দিচ্ছি, সেগুলো তোরা সবসময় হাতে পড়ে থাকিস। আর একটা কথা মনে রাখিস, যাই ঘটে যাক না কেন, কোনোভাবেই রাতে বাগানে যাবি না। দিনের বেলাতেও ওই গোলাপ গাছটা থেকে দূরত্ব বজায় রাখবি। ও কিন্তু অনেক রকম ভাবে চেষ্টা করবে তোদের কাছে টানবার। তবে চিন্তা নেই, এই কবচ তোদের উপর কোনো মায়াজাল বিস্তার করতে দেবে না, তোদের কোনো ক্ষতিও হতে দেবে না। শিবনাথ বাবুর কাছে রনিতা শুনেছিল যজ্ঞের আগে যজ্ঞস্থলেই সাধু বাবা কাল ভৈরবীর পুজো করেছিলেন। তাই জিজ্ঞেস করল, বাবা, কাল ভৈরবী পুজোর দিন কি আমরা বাড়িতে পুজোর আয়োজন করব? না, কাল ভৈরবী কাল ভৈরবের স্ত্রী, কালী মায়ের রুদ্র রূপ, তাঁর পুজো বাড়িতে হয় না। আমি এখানেই পুজো সম্পন্ন করে প্রসাদ নিয়ে তোদের বাড়িতে যাব। সেই কারণে অবশ্য এবার আরো কঠিন বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু চিন্তা করিস না, এবার আমার হাত থেকে ওই পিশাচিনীর নিস্তার নেই। রনিতা ওনাকে প্রণাম জানিয়ে কলকাতায় ফিরে এলো আর অধীর অপেক্ষা করতে লাগলো সেই মাহেন্দ্রক্ষণের। পরের 1 মাস চূড়ান্ত উত্তেজনা আর ভয়ে কেটেছে। অবশেষে আজ সেই কাল ভৈরবী পুজো, আর মধ্যরাতে মহাযজ্ঞ সম্পন্ন হবে। কিন্তু শেষ পর্যন্ত সব ঠিকঠাক হবে তো? রনিতার বুকটা বারবার কেঁপে উঠছে। রনিতাদের বাগানেই আয়োজন করা হয়েছে সেই মহাযজ্ঞের। তবে গোলাপ গাছটা যে প্রান্তে রয়েছে তার অপর প্রান্তে রনিতা, মৃন্ময় আর রনিতা তিনজনেই থাকবে আজ স্বামী ভৈরবানন্দের সঙ্গে যজ্ঞস্থলে। তাতানকে ওর মামার বাড়িতেই রাখা হয়েছে। এই নৃশংসতার মধ্যে ছোট বাচ্চাকে রাখা একেবারেই উচিত নয়। যথাসময়ে স্বামী ভৈরবানন্দ এসে উপস্থিত হয়েছেন। ওনার হাতে প্রসাদের ডালি আর কাঁধে এক বিশাল ঝোলা। প্রথমেই তিনি সকলকে কাল ভৈরবীর প্রসাদ দিলেন। ওরা তিনজনেই ভক্তি ভরে প্রসাদ খেল। ভৈরবানন্দ যজ্ঞস্থলে যজ্ঞের উপকরণ সাজাতে লাগলেন। দম বন্ধ করে সবাই অপেক্ষা করতে লাগল। প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগ। ঠিক রাত 12টায় জ্বলে উঠল যজ্ঞের হুতাশন। চারপাশটা যেন বড্ড বেশি নিস্তব্ধ, ঠিক যেন ঝড় ওঠার পূর্বাভাস। শুধু মন্ত্রোচ্চারণের শব্দ ছাড়া আর কোনো শব্দ পাওয়া যায় না। ওম হ্রিং ভৈরবী কালাম হ্রিং স্বাহা হস্ত্রমহ সল্রিং হস্তমহ হসাইম হসকরীম হসাইম ওম কালেশ্বরী বিদ্মহে মহাভৈরব্যৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ।
হঠাৎ কোথা থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে এলো কালো রঙের এক বিদঘুটে দর্শন পোকা। কালো রঙের হাতের তালুর মতো দেখতে চ্যাপ্টা গোলাকৃতি একজোড়া লম্বা সুর রয়েছে। মাথার ওপরে চক্রাকারে পাক খেতে খেতে চোখ মুখে বসতে লাগলো। দুহাত দিয়ে ওরা তিনজন প্রাণপণে তাদের সরানোর চেষ্টা করে চলেছে। তারই মধ্যে একটা পোকা অনিতার হাতে জোরে কামড় বসিয়ে দিল। ব্যথায় ও কোকিয়ে উঠল। কোনো রকমে পোকাটাকে ছাড়াতে চাইতেই সে হাত থেকে এক খাবলা মাংস তুলে নিয়ে উড়ে গেল। যন্ত্রণায় অনিতা চিৎকার করছে, আর অনেকগুলো পোকা ওর মুখে হাতে কামড় দিতে থাকলো, যেন মনে হচ্ছে ওকে খুবলে খেয়ে ফেলতে চাইছে। রনিতা কি করবে কিছু বুঝতে পারছে না। ভৈরবানন্দ আগেই বলেছেন কোনো পরিস্থিতিতেই যেন যজ্ঞ চলাকালীন কেউ নিজেও আসন থেকে না ওঠে। অনিতার চিৎকার, পোকার আক্রমণ সব মিলিয়ে যেন এক অসহ্যকর পরিবেশ। স্বামী ভৈরবানন্দ কিন্তু এতটুকুও বিচলিত নন। তিনি মন্ত্র পড়ে চলেছেন এক নিঃশ্বাসে। ওম হ্রিং ভৈরবী কালাম হ্রিং স্বাহা। পোকাগুলো এক সময় আক্রমণ করা ছেড়ে আগুনের কুণ্ডের উপর চক্রাকারে পাক খেতে লাগল। একটু পরেই শোনা গেল সেই রক্ত জল ভরা পৈশাচিক হাসি। শিবনাথ বাবুর কাছে গল্পে শোনা আর নিজের কানে শোনা সেই হাসির মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সেটা এই মুহূর্তে রনিতা উপলব্ধি করছে। সেই হাসির শব্দ দূর থেকে ক্রমশ এগিয়ে এসে তাদেরকে প্রদক্ষিণ করতে লাগলো। অনিতা প্রচণ্ড ভয় পেয়ে গেছে, রীতিমতো কাঁপছেও। হঠাৎ উঠে ভয়ে পালিয়ে যেতে গেল। রনিতা জোর করে ওকে আটকে কোনো রকমে বসাল। ওকে বোঝাতে লাগলো যতই ভয় করুক এখান থেকে উঠে গণ্ডির বাইরে কেউ যেতে পারবে না, তাহলে মৃত্যু নিশ্চিত। সেই সময় এক জাদু ক্ষমতায় বলিয়ান অশরীরী প্রেতাত্মার সাথে এক জনহিতৈষী সিদ্ধ পুরুষের মহাযুদ্ধ সমানে সমানে হয়ে চলেছে। ঝড় ওঠেন, গাছের পাতা স্থির, কিন্তু শোঁ শোঁ শব্দে প্রবল গর্জন। সেই হাসি আর সমান তালে হয়ে চলা গর্জনে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। মনে হচ্ছে মাথার মধ্যে সমস্ত শিরা উপশিরাগুলো ছিঁড়ে যাবে। মন্ত্রোচ্চারণের দ্রুততা বাড়ছে। এক সময় ভৈরবানন্দ কয়েকটা জবা ফুল সিঁদুর লাগিয়ে ছুঁড়ে দিলেন অগ্নিকুণ্ডে। সাথে সাথে সমস্ত পোকাগুলো আগুনে ঝাঁপ দিল। আর ঠিক তারপরই প্রবল বেগে ঝড় ধেয়ে এল। কেউ যেন চরম আক্রোশে ফুঁসে উঠল। সেই ঝড়ে চতুর্দিক থেকে উড়ে আসতে থাকলো কাঁচা মাংসের টুকরো, পচে যাওয়া মাছ, কাকের পালক। সেই ঝড়ের মধ্যে বসে থাকা দুষ্কর হয়ে পড়ল। উগ্র গন্ধে গা গুলিয়ে উঠছে সকলে। একটু পরেই নামলো বৃষ্টি। বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে লাগলো। কিন্তু এ কি? এ তো বৃষ্টি নয়, যেন গরম তেল কেউ উপর থেকে ফেলছে। গায়ে পড়ার সাথে সাথে ফোসকা পড়ে যাচ্ছে চামড়ায়, জ্বলে যাচ্ছে সারা গা। এবার রনিতাও আর পারল না, চিৎকার করে উঠল। হঠাৎ সামনে রাখা এক পাত্র জল নিজে থেকে ফুটতে শুরু করল। আস্তে আস্তে জলের রং বদলে যেতে থাকলো। এ যেন জল নয়, রক্ত, ফুটন্ত রক্ত। সেই রক্ত ভরা পাত্র হাতে তুলে নিয়ে ভৈরবানন্দ এক নিমেষে সবটা অগ্নিকুণ্ডে ঢেলে দিলেন। আর তার সাথে সাথে আকাশ বাতাস বিদীর্ণ করে ভেসে এলো এক আর্তচিৎকার। কি তীক্ষ্ণ সে চিৎকার! সেই অতিমানবিক চিৎকারে মনে হলো যেন শরীরের সমস্ত রক্ত জমাট বেঁধে গেল। বহুক্ষণ ধরে সেই চিৎকারের প্রতিধ্বনি বাতাসে ভেসে বেড়াতে লাগলো। তার রেশ কাটার পর থেমে গেল বৃষ্টি। কমতে থাকলো ঝড়ের বেগ। ঝড় থেমে যাওয়ার পর আচমকা নিজে থেকেই দপ করে জ্বলে উঠল সেই গোলাপ গাছটা।
গোলাপ গাছটা পুড়ে চলেছে নিঃশব্দে। যজ্ঞ শেষ হলো। প্রায় 4 ঘন্টার মহাপ্রলয়ের পরে আস্তে আস্তে সব শান্ত হয়ে এলো। গোলাপ গাছের আগুনটা নিভে গেছে। এখন সেখানে আর গাছটার কোনো অস্তিত্বই নেই। আশপাশের কোনো গাছেরই কোনো ক্ষতি হয়নি, সব যেমন ছিল তেমনি রয়েছে। অনিতা এত ধকল নিতে পারেনি, জ্ঞান হারিয়েছে আগেই। ওর সারা শরীর রক্তাক্ত। যজ্ঞকুণ্ডের বিভূতি কিছুটা ছড়িয়ে দেওয়া হলো ওই গোলাপ গাছের জায়গায়। ভৈরবানন্দ অনিতার দিকে নির্দেশ করে বললেন, মেয়েটাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে, আর কাটা জায়গাগুলো এই পাতার রসটা লাগিয়ে দে, তাড়াতাড়ি সেরে যাবে, ভয়ের কিছু নেই। ওর ওপর আর ওই পিশাচির দৃষ্টি পড়বে না তো? আর সে ফিরে আসবে না তো বাবা? আর একটা ছোট্ট কাজ রয়েছে, হ্যাঁ, সেইটি শেষ করলেই ওই পিশাচিনী আর কোনোদিন ফিরে আসতে পারবে না। কি কাজ বাবা? ভৈরবানন্দ 1 বাটি দুধের মধ্যে কিছুটা মধু, ঘি, মন্ত্রপুত জবা ফুলের রস আর ত্রিফলা চূর্ণ মিশিয়ে তার মধ্যে কিছু তুলসী পাতা ঢেলে দিলেন। তারপর তার মধ্যে যজ্ঞকুণ্ড থেকে 1 মুঠো ভস্য তুলে নিয়ে ভালো করে মিশিয়ে দিলেন। সেই পাত্র ওদের হাতে দিয়ে বললেন, রাত প্রায় শেষ হয়ে এলো, সূর্য ওঠার আগেই এই মিশ্রণ গঙ্গায় অর্পণ করতে হবে। চলো চলো, এখনই বেরিয়ে পড়া যাক। স্বামী ভৈরবানন্দ ওদের 3 জনকে সঙ্গে নিয়ে গঙ্গার উদ্দেশ্যে রওনা দিলেন। স্বামী ভৈরবানন্দ হাত জোড় করে চোখ বুজে এক মনে গঙ্গা স্তুতি করছেন, আর রনিতারা অপার বিস্ময়ে দেখছে সৌম্যকান্তি ঋজু বলিষ্ঠ সিদ্ধ পুরুষের শরীর থেকে এক দ্যুতি চারিদিকে ছড়িয়ে পড়ছে। ওম শুদ্ধ পাতক সংহন্ত্রী শুদ্ধ দুঃখ বিনাশিনী সুখদমক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। গঙ্গা প্রণাম সেরে ভৈরবানন্দ মৃন্ময়কে উদ্দেশ্য করে বললেন, যা, এবার গঙ্গা বক্ষে ওই পাত্র নিক্ষেপ কর। আমার যাওয়ার সময় হয়ে এসেছে। আবারও যখন এই জনারণ্যে নেমে আসবে কোনো শুভ শক্তির কালো ছায়া, আমি ঠিক ফিরে আসব। নির্জনে সাধনা করে যেতে হবে। চলি। ওরা 3 জনে একসাথে প্রণাম জানালো স্বামী ভৈরবানন্দের চরণে। তিনি ডান হাত তুলে স্মিত মুখে আশীর্বাদ করে ফেরার পথ ধরলেন। কিন্তু কি আশ্চর্য, কয়েক পা এগোতেই ওদের চোখের সামনে ভৈরবানন্দের অবয়বটা কেমন কাঁপতে লাগলো, যেমন জলের মধ্যে কোনো প্রতিবিম্ব কাঁপতে থাকে, ঠিক তেমন। তারপর আস্তে আস্তে ঝাপসা হতে হতে হারিয়ে গেলেন স্বামী ভৈরবানন্দ। সামনের দীর্ঘ পথ সম্পূর্ণ ফাঁকা। 3 জনেই একে অপরের দিকে বিস্ময় ভরা চোখে তাকালো, কিন্তু ওদের মনের কোণে যে প্রশ্ন উকি দিচ্ছে তার উত্তর আর ওরা পাবে না। মৃন্ময় যখন গঙ্গা বক্ষে নেমে ওই পাত্র বিসর্জন দিয়ে গঙ্গায় ডুব দিয়ে মাথা তুলল, তখন পূব আকাশ লাল করে সূর্যদেব উঁকি দিচ্ছেন নতুন সকালের বার্তা নিয়ে। সেই সকালে কোনো ভয় নেই। প্রকৃতির নিয়মে দিনের শেষে আবারও রাত নামবে। পূর্ণিমাও যেমন আসবে, তেমন অমাবস্যাও আসবে, কিন্তু আর কোনো অমাবস্যাতেই কাল রাত্রি ঘনিয়ে আসবে না। হঠাৎ মেঘ ঢেকে দিতে পারে সব কিছু, চাঁদ এমনকি সূর্যকেও। তবে যা